সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস টিউটোরিয়াল ভিডিওতে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এখন মার্কেট বলা যেতে পারে যে কিছুটা সাইডওয়েতে চলছে এবং আহ, ভালো বা মন্দ মিলিয়ে একটা মিশ্র মার্কেট আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমরা এখন থেকে মানে আজকে থেকে এবং এই পর্ব থেকে সিরিজ অ্যানালাইসিস আমরা শুরু করছি। এই সিরিজ অ্যানালাইসিসের মধ্যে যে জিনিসগুলো থাকবে, আপনার যতগুলো সেক্টর আছে এবং ওই সেক্টরে যতগুলো লিস্টেড কোম্পানি আছে, আমরা মোস্ট মোস্ট অফ দ্য ইনস্ট্রুমেন্টেরই টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার কিভাবে করতে হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস এইভাবে যেভাবে অ্যাপ্লাই করলে আপনার জন্য বেটার একটা আউটকাম আসবে, সেই ব্যাপারগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এবং মোটামুটি বলা যেতে পারে যে এখানে 300+ স্ক্রিপ্ট আছে। আমরা 300 স্ক্রিপ্টের মধ্যে ম্যাক্সিমাম স্ক্রিপ্টই হয়তোবা আমাদের অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এবং শুরু থেকে আপনারা যারা আমাদের সঙ্গে থাকবেন, তারা আমাদের এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আশা করি খুব ভালোভাবে অ্যানালাইসিস শিখতে পারবেন ইনশাল্লাহ। আমরা আমাদের প্রথম অ্যানালাইসিসটা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ব্যাংকিং সেক্টর এবং সিরিয়ালি ব্যাংকের পরে অন্যান্য যে সেক্টরগুলো আসবে সেগুলো, এবং বরাবরের মতোই রেগুলার বেসিসে এগুলো আপলোড করা হয় এবং সেই সঙ্গে প্রতিদিনের যে মার্কেটের আপডেট, আমাদের অ্যানালাইসিসটা শুরু করার পূর্বে আমরা মার্কেটের আপডেটসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনারা মার্কেটের সম্বন্ধে একটা ধারণা বা একটা অনুমান আপনারা নিজেরাই দাঁড় করাতে পারেন। সেই সঙ্গে স্টকগুলো কেমন কেমন টেকনিক্যাল পজিশন আছে সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকবে, এবং আপনারা নিজেরাও সেই ব্যাপারগুলোকে আরো বেশি অ্যানালাইজ করে ভালো একটা আউটকাম পেতে পারেন। তো যাই হোক, আমরা যেমনটা বলেছি যে আমাদের সিরিজ অ্যানালাইসিস গুলো চলবে আগামী 3 থেকে 4 মাস, এবং এই 3-4 মাসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড যতগুলো কোম্পানি আছে, আমরা মোস্ট অফ দেম যতগুলো আছে সবগুলো কোম্পানিরই আপনার টেকনিক্যাল পজিশন গুলো বা টিএ গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন এবং অ্যানালাইসিস গুলো উপভোগ করুন বা এনজয় করুন, অথবা আপনার উপকারে আসে সেরকম ভাবে আপনি শিখতে থাকুন। আমরা প্রথমে ইন্ডেক্সের বর্তমান অবস্থায় চলে যাচ্ছি। ইন্ডেক্সের অবস্থান বলতে যে আমি কিছু জিনিস এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম হচ্ছে যে আমাদের সামনে হচ্ছে ডিসেম্বর। সো ডিসেম্বর একটা ইয়ার এন্ডের ব্যাপার আছে। ডিসেম্বর ক্লোজিং যে স্টক গুলো সেগুলো ডিভিডেন্ড আসতে থাকবে, সেগুলো একটা ফ্যাক্ট আছে। এবং যেগুলো জুন ক্লোজিং ছিল সেগুলোর ফার্স্ট কোয়ার্টার ইপিএস গুলো অলরেডি আসতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী এই 1-2 মাস মার্কেট খুব ভোলাটাইল থাকার মতো অনেক এলিমেন্টসই মার্কেট আছে। ইপিএস ইস্যু, ডিভিডেন্ড ইস্যু, এই দুইটা মেজর ইস্যু, এবং সেই সঙ্গে মার্কেটের অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো এখানে ইনক্লুডেড। তো আমরা সেগুলোর আঙ্গিকে যেহেতু বুঝতে পারছি মার্কেটে ভোলাটিলিটিটা থাকার চান্সটা হাই, সো এইবার আসেন আমরা চার্ট দেখে মার্কেটকে অ্যানালাইজ করার চেষ্টা করব। আমরা এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটাকে আইডেন্টিফাই করেছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই লোয়ার যে পয়েন্টটা, অর্থাৎ এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। অর্থাৎ এই পয়েন্টটাকে কাউন্ট করেই আমরা এটাকে রেজিস্ট্যান্স জোন হিসেবে পেয়েছি এবং দেখেছি যে রেজিস্ট্যান্সটা ভ্যালিড ছিল, সেটা যে কারণেই হোক না কেন। তো মার্কেট ফর দ্য টাইম বিং এই জোনগুলোর মধ্যে আপস এন্ড ডাউন করতে পারে। অর্থাৎ এই ধরনের জিগজ্যাগ আপনারা হয়তোবা আগামী বেশ কয়েক মাস হয়তোবা দেখবেন। এটা আমার কমপ্লিটলি একটা অ্যাজাম্পশন, এটা হতেও পারে নাও হতে পারে, বাট মার্কেটের কারেন্ট সিনারিওতে আমরা একটা হাইপোথিসিস এরকম দাঁড় করাতে পারি। এবং এই জোনটা হচ্ছে 5430 থেকে 5270 পর্যন্ত। অর্থাৎ
এই বলা যেতে পারে যে 260 পয়েন্ট বা 250 পয়েন্ট, এই 250 পয়েন্টের একটা সাইডওয়ে আগামী বেশ কিছুদিন, এটা 1 মাসও হতে পারে, আগামী 2-3 মাসও হতে পারে। তো আমি আসলে খুব বেশি সময়ের জন্য যাব না, যেহেতু মার্কেটের সিচুয়েশন প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো আপনারা ধরে রাখতে পারেন যে আগামী 1 মাস অন্তত, অর্থাৎ এখন থেকে নিয়ে আরো 1 মাস মার্কেটে এইখানে এই রেঞ্জের মধ্যেই আপস এন্ড ডাউন হওয়ার একটা পসিবিলিটিস আছে। এটা হচ্ছে নাম্বার 1 হাইপোথেসিস বা অ্যাজাম্পশন। নাম্বার 2 হচ্ছে মার্কেট যদি কোনো কারণে এর থেকেও নিচে নেমে আসে, তাহলে মার্কেট আবারও নতুন একটা সাপোর্ট জোনের দিকে যে এই জিনিসটা হতে পারে বা শুরু করতে পারে সাইডওয়ে, যেই আমি কনসলটেশনের কথা বলছিলাম, সেটা হচ্ছে এই জোনটা, অর্থাৎ 5060 পয়েন্ট। তো মোস্ট প্রবাবলি আমি যেটা দেখছি, মার্কেটে এই ধরনের সিচুয়েশন অর্থাৎ 5270-এর নিচে চলে আসবে, এই ধরনের ব্যাপারটা এখনো পর্যন্ত মার্কেটে দেখা যাচ্ছে না। যদিও নেগেটিভ অনেক কিছু আপনারা মানে অনেক জায়গা থেকে হয়তো রিউমার বেস শুনে থাকতে পারেন, কিন্তু রিউমার বেসড এই সমস্ত ব্যাপারগুলো আসলে আমি আমলে না নেওয়াটাই ভালো। সো মার্কেটের ওভারঅল ডিরেকশন আমার কাছে যেটা মনে হয় 5270 থেকে 5430 এই লেভেলগুলোতেই হয়তোবা হবে এবং এখানে থাকার চেষ্টা করতে পারে। সো আপনারা এগুলোর দিকে একটু মনোযোগ রাখবেন। 2 নাম্বার ইস্যুটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি যে এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুইটা মুভিং অ্যাভারেজ শর্ট টার্ম, একটা হচ্ছে 10 ডেজ, একটা 25 ডেজ। সো এই 10 এবং 25 ডেজ মুভিং অ্যাভারেজের আপনি দেখতেই পাচ্ছেন যে এই দিকটাতে, এই জায়গাগুলো থেকে গ্যাপটা খুব বেশি ছিল, এখানে খুব বেশি রকমের গ্যাপ, বাট এই জায়গায় কিন্তু স্কুইজ হয়ে আসছে এবং এইখানে একটা ক্রসওভার হওয়ার উপক্রম দেখা যাচ্ছে। এটা কনসলিডেশন হওয়ার মাধ্যমে যে কোনো একদিন টান বা মোমেন্টাম গেইন করার কারণে ক্রসওভার হতে পারে, অথবা মার্কেট যদি, ওই যে বললাম যে সাপোর্ট জোনটাকে যদি ধরে রাখতে না পারে 5270, তাহলে এটা ক্রস ডাউন নতুন করে আবার করে নতুন একটা ডাউন ট্রেন্ড বা বেয়ারিশ ট্রেন্ড নতুন করে তৈরি করতে পারে। সো এটা দেখার বিষয় মার্কেট অ্যাকচুয়ালি কি হয়। মার্কেটে যাই হোক না কেন, আপনারা রিসেন্ট টাইমে দেখেছেন ফান্ডামেন্টাল নন ফান্ডামেন্টাল অনেক স্টকই থেকে থেকে বিভিন্ন ভাবে আপনার 10% 20% করে কিন্তু আপস এন্ড ডাউন হচ্ছে। তো মার্কেটে এই অপরচুনিটিটা আগামী 3 মাস থাকবে বা আরো কম বেশি সময় থাকতে পারে, থাকবে আমি বলছি না, থাকতে পারে। সো এই অপরচুনিটি গুলো আপনাকে যদি হ্যান্ড করতে হয়, আপনাকে ছোট ছোট প্রফিট টেকিং এর মাধ্যমে মার্কেটের সাথে থাকতে হবে, মার্কেটের সাইকোলজি বুঝে থাকতে হবে এবং মার্কেটের যে মুভমেন্ট সেই বা গতিবিধি সেইটা আপনাকে আহ, বুঝতে হবে। তাহলে পরবর্তীতে মার্কেট যদি বুল রান করে, আপনি সেটা সবার আগে বা অপেক্ষাকৃত অনেকের আগে সেই ট্রেন্ডটা ধরতে পারবেন। মার্কেটে আপাতত যে অবস্থা, তাতে 5500-এর উপরে মার্কেট স্টে করাটা একটু ডিফিকাল্ট বা টাফ। লাইক এই জোনটাতে মার্কেটের উঠাটা বা এটার উপরে সাস্টেন করাটা টাফ, সেটা আমি বিভিন্ন যুক্তি দিয়ে দেখিয়েছি আমার পূর্বের ভিডিওতে। আমি এখানে জাস্ট একটা গ্লিমস আপনাদের সামনে শেয়ার করছি, সেটা হচ্ছে যে মার্কেটের টার্নওভার যদি 800 কোটি পার ডে সাস্টেইন করতে পারে, তাহলেই কেবল 5500-এর উপরে মার্কেটের অবস্থান আপনি আশা করতে পারেন। এটা আমার একটা ফাইন্ডিংস, আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপরে বেস করে আমাদের এই অ্যাজাম্পশনটা আমরা দাঁড় করিয়েছি এবং সেটার আলোকেই বলছি যে মার্কেটের টার্নওভার 800 কোটি টাকার উপরে যতক্ষণ পর্যন্ত না সাস্টেন করবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট 5500-এর উপরে ধরে রাখাটা টাফ হবে। মার্কেট টার্নওভার যতদিন পর্যন্ত 400 থেকে 600-এর মধ্যে কন্টিনিউ করবে, ততদিন পর্যন্ত মার্কেটের আমাদের ধারণা 5270 থেকে 5430-এর মধ্যে, ইন বিটুইনের মধ্যে থাকার সম্ভাবনাটা বেশি। সো মার্কেটের সম্পর্কে আপকামিং উইকগুলোতে কি হতে পারে সেটার একটা ধারণা আমরা এখানে দাঁড় করানোর চেষ্টা করেছি। এবারে আমরা আমাদের যেই ব্যাপারগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের প্রথম ভিডিওর শুরুতে,
সেটা হচ্ছে যে আমরা সিরিজ কিছু অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা সেক্টরের অলমোস্ট সব শেয়ারের। আমরা এখন সেদিকে যাচ্ছি। আমরা সেই জন্য বেছে নিয়েছি ব্যাংকিং সেক্টরকে। তবে তার আগে আমরা আপনাদের জন্য একটা ফ্রি কোর্সের ব্যবস্থা করেছি। স্ক্রিনে দেখানো নাম্বার এবং ইনফরমেশনগুলো প্রোভাইড করে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে সেই অ্যাক্সেসটা দিয়ে দিব এবং আপনারা ফ্রি কোর্সটা অ্যাভেল করতে পারবেন। আমরা প্রথমেই আজকে 5টা ব্যাংক সম্পর্কে আলোচনা করব এবং আমরা ধারাবাহিকভাবে 5টা স্টক এবং সেই সঙ্গে মার্কেটের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা এটা শুরু করার আগে অবশ্যই আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের এই অ্যানালাইসিস গুলো শুধুমাত্র পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার উদ্দেশ্যে এবং কোনো রকমের বাই বা সেলের নির্দেশনা প্রদান করে না। আমরা আমাদের পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার জন্য বিভিন্ন রকমের কোর্সের ডিজাইন করেছি। আপনার বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি মেনটেন করে আপনার সফল ইনভেস্টমেন্ট, ট্রেডিং এগুলোর উপরে আমরা ট্রেনিং দিয়ে থাকি। সর্বোপরি একজন নিউ ইনভেস্টর বা অলরেডি মার্কেট অনেকদিন যাবত আছেন বা সফল হতে পারছেন না কোনো কারণে, সকলের জন্য আমরা কিছু ট্রেনিং সেশন বা ট্রেনিং বা কোর্সের ব্যবস্থা করেছি, যেগুলো আপনারা অ্যাভেল করলে বা যেগুলোতে আপনারা এনরোল করলে আশা করি আপনারা এখান থেকে ধীরে ধীরে অ্যাভারেজে একটা প্রফিটের ধারায় চলে যাবেন ইনশাল্লাহ। দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতার আলোকে, মার্কেট অবজারভেশন থেকে এবং আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে যা শিখেছি সেগুলোর আলোকেই আমরা এই ট্রেনিং গুলোর ব্যবস্থা করেছি। তো আপনারা যারা ইন্টারেস্টেড হবেন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। তারপরে আমরা আপনাদের নক দেওয়ার সাপেক্ষে আপনাদের সঙ্গে এগুলোর ব্যাপারে ডিসকাস করতে পারবো এবং বিস্তারিত জানাতে পারবো। যাই হোক, আমরা প্রথমে এবি ব্যাংকের চার্টটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা জানেন যে এবি ব্যাংক ব্যাংকিং সেক্টরের মধ্যে অন্যতম একটা ব্যাংক। এটার ফান্ডামেন্টাল ইস্যুস গুলো আপনারা আপনাদের মতো করে স্টাডি করে নেবেন। ইপিএস, ওদের নন পারফর্মিং লোন, বর্তমানে যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়ার কারণে ওদের যদি লোন স্যাংশন করানো থাকে, অর্থাৎ পাবলিকলি যে লোনগুলো ডিসবার্স করে থাকে, সেখান থেকে ওদের ইনকামের কেমন গ্রোথ হবে, এই ব্যাপারগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা খুব সহজেই যাচাই বাছাই করতে পারেন, দেখতে পারেন এবং সেগুলোর উপরে ডিপেন্ড করে আপনারা একটা ফান্ডামেন্টাল সিনারিও আপনার জানতে পারবেন বা দেখতে পাবেন এবং সেটার সঙ্গে টেকনিক্যাল টুলস গুলো বা টেকনিক্যাল বিষয়টা যদি অ্যাড করে নেন, তাহলে আপনারা এখান থেকে খুব ভালো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন, যেটা আমাদের মূল স্লোগান যে মেক ইনফর্মড ডিসিশন। সেই জিনিসটা আপনাদের পক্ষে খুব ইজিলি সম্ভব হবে। তো যাই হোক, ফান্ডামেন্টাল ইস্যুস গুলো আমরা এখানে ডিসকাস করতে পারছি না সময় স্বল্পতার কারণে। আমরা ওভারঅল একটা টেকনিক্যাল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। আপনারা আপাতত টেকনিক্যাল বিষয়গুলো দেখে রাখেন এবং এইগুলো দেখার সাথে সাথে আপনারা অবশ্যই কোম্পানির ফান্ডামেন্টালস গুলো দেখে নেবেন। নন পারফর্মিং লোনের রেশিও কত, যে লোনগুলো ডিসবার্স করা হয়েছে, যেগুলো থেকে তারা ইনকাম করে, সুদ হার বাড়ানোর কারণে তাদের ওই সুদ বাবদ যে ইনকাম সেটা বেশি হতে পারে। কম্পেয়ার করবেন ইন্ডাস্ট্রিতে এবি ব্যাংকের সঙ্গে অন্যান্য ব্যাংকের যে কম্প্যারিজন সেগুলো করে দেখবেন। যে ব্যাংকগুলোর ফান্ডামেন্টাল অবস্থা ভালো, লিকুইডিটি ক্রাইসিস নাই, দেন হচ্ছে ওদের নন পারফর্মিং লোনের যে রেশিও সেটার পার্সেন্টেজটা কম, প্লাস হচ্ছে ওদের ইয়ার টু ইয়ার আপনার যেটাকে বলা হয় যে রেভিনিউ, আসলে এখানে তো রেভিনিউ হবে না, ওদের ইন্টারেস্ট ইনকাম এটার গ্রোথটা আছে কিনা, ওদের এক্সপেন্স যেটা ইয়ারলি সেই এক্সপেন্স গুলো সহনীয় পর্যায়ে আছে কিনা, এই ব্যাপারগুলো আপনারা দেখলে আশা করি একটা ধারণা পাবেন, এভারেজ একটা ধারণা পাবেন এবং সেইটার আলোকে আপনারা আপনাদের ডিসিশন গুলো মেক করতে পারবেন। সো আমরা দেখছি যে এবি ব্যাংকের একটা চার্ট আছে। আমরা ওয়ান ডে চার্ট নিয়েছি, যদিও পরবর্তী যেই স্টক গুলো আছে সেগুলো টু ডে চার্ট নিয়েছি আমাদের অ্যানালাইসিসের সুবিধার্থে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা সাপোর্ট জোন আছে ডাউন ট্রেন্ড চ্যানেল অনুযায়ী, অর্থাৎ এইটা হচ্ছে টপ লাইন আর আমরা
এটাকে এক্সটেন্ড করলে এই পর্যন্ত আসে এবং এই জায়গাটা। সো দুইটা টপ এবং দুইটা বটম এবং এটার এক্সটেন্ড আমরা করেছি। করার পরে যে জিনিসটা পেলাম যে ও কিন্তু বটম এইখানে করার পর নতুন করে আর নতুন বটম ক্রিয়েট করে নাই। ওর প্রথম লোয়ার লো ছিল এইখানে এবি ব্যাংকে, সেকেন্ড এইটা লোয়ার লো করেনি, বরং এটা হায়ার লো করেছে। এবং এইটা থেকে এইটা প্রায় কাছাকাছি বা কিছুটা উপরে। তো আমরা এটা ধরতে পারি যে এটা সেকেন্ড হায়ার লো, এটা ফার্স্ট হায়ার লো, এটা সেকেন্ড হায়ার লো। তো যখন এই ধরনের ফরমেশন পাবেন তখন এটা ধরে নেবেন শর্ট টার্ম একটা আপওয়ার্ড মুভমেন্ট তৈরি করতে যাচ্ছে। সো আপওয়ার্ড মুভমেন্ট তৈরি করতে যাচ্ছে, এখন এটা কি সঙ্গে সঙ্গে এটা অবশ্যই মনে রাখবেন যে আপওয়ার্ড মুভমেন্ট তৈরি করতে যাচ্ছে মানে এই না যে আপনি এখন কিনে রাখলেন আপনার 10-15 দিনের মধ্যে এটা ডাবল হয়ে যাবে, এমন কোনো কিছু না। আপনি জাস্ট ট্রেন্ডটা ফাইন্ড আউট করে রাখেন, যেটা ডাউন ট্রেন্ড স্টক সেগুলো স্কিপ করে যান, যেগুলো আপওয়ার্ড মুভমেন্ট তৈরি করতে যাচ্ছে সেগুলোকে আপনি একটা সর্ট আউট লিস্ট করেন, এবং সেগুলোর মধ্যে যখন যেটা ওই যে বললাম যে আগামী 2-3 মাস ছোট ছোট ব্যবসা আসতে পারে বা প্রফিট আসতে পারে, সেই ছোট ছোট প্রফিট মেকিং গুলো আপনারা যদি ঠিকমতো ধরতে পারেন তাহলে দেখবেন যে ভালো একটা অ্যামাউন্ট, ধরেন আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, আপনার যদি ছোট ছোট 1 লাখ টাকার 3% করেও যদি আপনি গেইন করতে পারেন টোটাল ইকুইটি, অর্থাৎ 3,000 টাকা, 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনি যদি 3,000 টাকাও গেইন করতে পারেন, এবং এইভাবে যদি আগামী 3 মাস আপনি 10টায় গেইন করতে পারেন, অবজার্ভ করলেন, ওয়েট করলেন, সুযোগের অপেক্ষায় থাকলেন এবং 3% করে আপনি যদি গেইন করতে পারেন, তাহলে 10টা গেইনে আপনি 30,000 টাকা গেইন করলেন। আপনি যদি নেট গেইন চিন্তা করেন তাহলে আপনার মোট ইকুইটি 30%, যেটা এই মার্কেটের কেউই আসলে এভাবে করতে পারে না। এবং এটা করতে না পারার পিছনে কারণ হচ্ছে আপনারা মানে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন তারা এলোমেলো ভাবে আপনাদের ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো মেক করেন এবং ট্রেডিং করেন, যার জন্য আমরা আমাদের এই ট্রেনিং গুলো আপনাদের জন্য সাজিয়েছি যাতে করে আপনার একটা শৃঙ্খলাবদ্ধ বা একটা ওয়েল ট্রেইনড এবং মেথডের মধ্য দিয়ে যেতে পারেন এবং একটা সফল জার্নি আপনাদের অভ্যস্ততা চলে আসে এবং সেইখানে সেই অভ্যস্ততা থেকে বা সেই প্র্যাকটিস থেকে আপনারা ভালো একটা প্রফিট গেইন করতে পারেন। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে শর্ট টার্মে এবি ব্যাংক একটা আপওয়ার্ড মুভমেন্ট তৈরি করার চেষ্টা করছে, যদিও এখন এখানে কোনো কনফার্মেশন আমরা পাইনি। এর ইমিডিয়েট রেসিস্ট্যান্স গুলো অর্থাৎ সাপোর্ট জোন গুলো হচ্ছে 7 টাকা। তো এটা যদি আবারও নেমে আসে তাহলে 7 টাকায় ভালো একটা সাপোর্ট জোন আছে। মুভিং অ্যাভারেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এই জায়গাগুলোতে। আপনারা দেখেন শর্ট টার্ম এবং অর্থাৎ 10 ডেজ 25 ডেজ এর যে মুভিং অ্যাভারেজ এইখানে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো এটা একটা ভালো ইস্যু, আপওয়ার্ড মুভমেন্টে যাচ্ছে, সেটাও একটা পজিটিভ ইস্যু। এবং আপনারা দেখেন এই ডাউন ট্রেন্ড চ্যানেলের যে মিডল ব্যান্ড অর্থাৎ এই যে ডট ডট যে লাইনগুলো, এইটার রেজিস্ট্যান্সটা হচ্ছে 8 টাকা 30 পয়সা, 40 পয়সা, 50 পয়সা, এইরকম একটা লেভেল। সো আমরা দেখতেই পাচ্ছি যে 8 টাকা 20 বা 30, সরি 8 টাকা 30 বা 40 পয়সায় হচ্ছে বা 8 টাকা 50 বা 8 টাকা 40, এই 8.5 টাকা জোনটা হচ্ছে এটার জন্য ইমিডিয়েট একটা রেজিস্ট্যান্স জোন। যদি এইটা ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটা 9.5 টাকা পর্যন্ত যেতে পারে। যদি সেইটাও ব্রেক করে তাহলে স্টকটা 10 টাকা 30 পয়সা পর্যন্ত যেতে পারে। যদি সেইটাও ব্রেক করে তাহলে স্টক 11.5 টাকা পর্যন্ত যেতে পারে। আমরা এবি ব্যাংকের চার্ট দেখলাম, আমরা এরপরে যেই ব্যাংকের চার্টটা দেখব, অবশ্যই আজকে মনে রাখবেন আমরা 5টা ব্যাংকের আজকে অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমটা এবি ব্যাংক চলে গেল, সেকেন্ড হচ্ছে আল আরাফা ব্যাংক। আপনারা দেখতেই পাচ্ছেন যে আল আরাফা ব্যাংকের সাপোর্ট জোন যেটা ছিল অর্থাৎ দীর্ঘদিনের একটা সাপোর্ট জোন যেটা কিনা 23 টাকার কাছাকাছি ছিল, সেটা ব্রেকআউট করে ব্রেকডাউন করে নিচে নেমে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকডাউনের কারণে যে রেজিস্ট্যান্স লেভেলগুলো ছিল সেটা ভেঙে এটা নিচে পড়ে গিয়েছে। প্রথম সাপোর্ট জোনটা ছিল এইখানে অর্থাৎ 22 টাকায়, সেটা ব্রেক করে নিচে নামে। সেকেন্ড সাপোর্ট জোন হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি 20 টাকায়, সেটা টাচ করে কিছুটা উপরে স্টে করছে। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, যখন একটা স্টক ডাউনওয়ার্ড ট্রেন্ড তৈরি করে দীর্ঘদিনের একটা কনসলিডেশনের পরে, তখন এটা সহসাই ওই জায়গাটা আসলে ধরে রাখতে পারে না। তো আইদার এটা লম্বা একটা কারেকশন, মানে খুব বড় পরিমাণের একটা কারেকশন হয়ে একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে আসে, অথবা একটা লম্বা সময়ের কনসলিডেশনে নতুন করে মোমেন্টাম গেইন করে তারপরে হচ্ছে যে এটা পুল ব্যাক করে।
তো আমরা আলফার যেহেতু ইমিডিয়েট রেজিস্ট্যান্স সাপোর্ট ব্রেক করতে দেখেছি, হয় 20 টাকার উপর এটা লম্বা একটা সময় সাস্টেন করবে, কনসোলিডেশন হবে, আদারওয়াইজ এইটার পরবর্তী যে সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোনে এটা চলে আসতে পারে, অর্থাৎ 17 টাকার কাছাকাছি এটা নেমে আসতে পারে। সো আপনারা আপনাদের মতো করে একটু অ্যানালাইসিস করে নেবেন। আমরা পরবর্তী স্টকে চলে যাচ্ছি, ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টরের মধ্যে মোটামুটি ভালো একটা ফান্ডামেন্টালের স্টক। আমরা যদি সাপোর্ট জোন দেখি, আমরা এটারও একটা ডাউন ট্রেন্ড লাইন এঁকেছি এবং দেখতে পাচ্ছি এটা ডাউনওয়ার্ড মুভমেন্টই এটা ছিল। আমরা এর বটম লাইনগুলোকে যদি কাউন্ট করি, আমরা দেখতে পাচ্ছি এই বটম দুই লাইন দুইটার এক্সটেনশন এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে। সো আমরা এরপরে আরো বটম পাচ্ছি এই জায়গাটাতে, অর্থাৎ মোরলেস 15.5 টাকার কাছাকাছি। এখন আমরা যদি রিসেন্ট টাইমের শেয়ারের প্রাইস পজিশনটা যদি কাউন্ট করি, এইটা এবং এই অংশটুকু, তাহলে একটা ডাবল বটম ফরমেশন দেখতে পাচ্ছি একই প্রাইস রেঞ্জে, অর্থাৎ 17 টাকা একটা সাপোর্ট তৈরি করেছে। সো এইটা যদি এখন পর্যন্ত আমরা দেখি এবং ভ্যালিড রাখি, তাহলে এটা আমাদের প্রাইমারি সাপোর্ট। যদি এটাও কোনো কারণে ব্রেক করে, তাহলে এটা 15.5 টাকা সেকেন্ড সাপোর্ট জোন। আমরা দেখতে পাচ্ছি এর মিডল ব্যান্ড যেটা, সেটা হচ্ছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স জোন, যেটা কিনা আপনারা 17.5 টাকা পর্যন্ত দেখতে পারেন, অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা খুব স্কুইজ হয়ে আসছে। বাট এখানে একটা প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে যে এই মুভিং অ্যাভারেজ গুলো একটা আরেকটার থেকে অনেক দূরে, অর্থাৎ গ্যাপটা অনেক বেশি। সো মুভিং অ্যাভারেজের গ্যাপ যত বেশি থাকে, ওইটা তত বেশি সময় নেয় আপওয়ার্ড একটা মুভমেন্ট তৈরি করতে। আপনারা দেখবেন যে এই যে মুভিং অ্যাভারেজ দুটা হিস্ট্রিক্যাল আপনারা যদি রিপিট খুঁজতে চান, তাহলে দেখবেন এই গ্যাপ যখন বেশি ছিল তখন কিন্তু প্রাইস ফ্লাকচুয়েশন খুব একটা বেশি করে নাই। যখন এই গ্যাপটা একটা কনসোলিডেশনের পরে কাছাকাছি চলে আসছে, তখন একটা কুইক ফ্লাকচুয়েশন হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে 18.5 টাকা থেকে শেয়ারের দাম 21 টাকা পর্যন্ত চলে গিয়েছে। ঠিক একইভাবে এই যে গ্যাপ বেশি ছিল, স্কুইজের পরে একটা কুইক গেইন দিয়েছে। সো এই ফরমেশনটা নতুন করে আবার এখানে হয় কিনা, আপনারা এই জিনিসটা একটু অবজারভেশনে রাখতে পারেন। আপনাদের যাদের ইনভেস্টমেন্ট আছে তাদের উপকারে আসবে, এবং যাদের নাই তারাও দেখে রাখতে পারেন, যাতে করে হুটহাট কোনো সিদ্ধান্ত মেক করতে যে ভুল কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলেন, সেটার জন্য উপকার আসতে পারে। আমাদের আরো একটি স্টক ব্র্যাক ব্যাংক, এইটার অ্যানালাইসিসটা আমরা বা টেকনিক্যাল পজিশনটা আমরা দেখব। ব্র্যাক ব্যাংকের আমরা অ্যানালাইসিস করতে যে জিনিসটা পেয়েছি, অর্থাৎ এই বছরের পুরো টাইম ফ্রেমটাকে যদি আমরা ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক একটা আপওয়ার্ড মুভমেন্ট তৈরি করেছে, অর্থাৎ একটা বুলিশ ট্রেন্ড তৈরি করেছে, এবং এই বুলিশ ট্রেন্ডের দুইটা টপ এবং দুইটা বটম লাইন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। সো আমরা দুইটা টপ পেয়েছি এইখানে, দুইটা বটম পেয়েছি এই জায়গাটাতে। সো আমাদের মিনিমাম যে রিকোয়ারমেন্টস গুলো একটা ট্রেন্ড লাইন ফাইন্ড আউট করার জন্য, আমরা কিন্তু সেটাই পেয়েছি এখানে। সো দুইটা টপ লাইন অনুযায়ী আমরা এই রেজিস্ট্যান্স চ্যানেলটাকে পেয়েছি, যেটা আমাদেরকে ইন্ডিকেট করছে পরবর্তী রেজিস্ট্যান্স 68 টাকা থেকে 70 টাকার মধ্যে হতে পারে। এবং এটা সাপোর্ট জোন, আমরা বটম লাইন যেহেতু এখানে ছিল, এইটাতে যেহেতু নেমে আসেনি, সো ধরে নিলাম আপাত দৃষ্টিতে যে ব্র্যাক ব্যাংক নতুন করে বটম লাইন তৈরি করার যে সাপোর্ট জোন, অর্থাৎ এই ডাউনওয়ার্ড চ্যানেল যে সাপোর্ট জোন, সেটা হচ্ছে 46, 47 বা 45 এরকম হবে। সেই জায়গায় আপাতত চলে আসছে না, বরং এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি না আসার পিছনে কারণটা হচ্ছে যে এইটা একটা সাপোর্ট এইখানে তৈরি করেছে, প্লাস এই যে মুভিং অ্যাভারেজের কথা আপনাকে বলেছিলাম, যে এই মুভিং অ্যাভারেজ পরস্পর থেকে বেশি গ্যাপ ক্রিয়েট করে থাকলে যে জিনিসটা হয়, যেটা টেকনিক্যালি খুব একটা ভালো পজিশন হিসেবে ধরা হয় না, বরং কাছাকাছি থাকলে সেটা একটা ভালো পজিশন। এখানে দুইবার ক্রস ডাউন এবং ক্রস ওভার হয়েছে, সো এটা একটা ভালো পজিশন। ব্র্যাক ব্যাংকের এখনকার যে প্রাইস, অর্থাৎ 50 টাকা থেকে 51 টাকা, এই প্রাইস লেভেলটাই এটার একটা ভালো সাপোর্ট জোন তৈরি করেছে, এবং এটার ইমিডিয়েট রেজিস্ট্যান্স আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে 54 থেকে 56 টাকা এই মিডল ব্যান্ড যদি আমরা কাউন্ট করি। সো এইটা হইতেছে ব্র্যাক ব্যাংকের একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স জোন। যদি এইটা ব্রেকআউট করতে পারে এবং সাপোর্ট নেয় 56 টাকার উপরে, শেয়ারটা 68 থেকে 70 টাকা পর্যন্ত নতুন করে একটা ট্রেন্ড ক্রিয়েট করে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। সো পটেনশিয়াল স্টক
যাদের আপনাদের ইনভেস্টমেন্ট আছে তাদের জন্য এই অ্যানালাইসিসটা কাজে আসবে। যারা নতুন করে ইনভেস্টমেন্টের চিন্তা করছেন তারা আপনাদের ইনভেস্টমেন্টের চিন্তাটা আপনারা আপনাদের মতো করে একটু অ্যানালাইসিস করে আরো সুবিধাজনক ওয়েতে অ্যানালাইসিস করে আপনারা সিদ্ধান্তটা মেক করতে পারবেন। আমাদের আজকে সর্বশেষ যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ 5টা স্টক আমরা আলোচনা করব বলে বলেছিলাম, তার মধ্যে 4টা শেষ হয়েছে, আর সর্বশেষ যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিটি ব্যাংক। আপনারা জানেন সিটি ব্যাংক ফান্ডামেন্টালি খুব ভালো একটা ব্যাংক, এবং আমাদের রিসেন্টলি বেশ কিছু ছোট ছোট ইসলামী ব্যাংকগুলোর যে তারল্য সংকট ছিল সেইখানে তারা বেশ কিছু পরিমাণ টাকা তাদের প্রোভাইড করেছে সেই ব্যাংকের তারল্য সংকট মেটানোর জন্য। তো আমরা সেই নিউজগুলো তো অবশ্যই পাবলিশ হয়েছে, আমরা পড়ে আমরা জানি হয়তোবা। তো সেইটার আলোকে বলতেই পারি সিটি ব্যাংক হচ্ছে যতগুলো ভালো ব্যাংক আছে তার মধ্যে অন্যতম একটা ব্যাংক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ফ্ল্যাগের মতো প্যাটার্ন তৈরি করেছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার পোল আর এটা হচ্ছে সেই ফ্ল্যাগ। সো এই একটা ফরমেশন, আর এখানে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, হিস্ট্রিক্যাল সাপোর্ট। সো যদিও ডাউনওয়ার্ড মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, বাট এটা ওভার টাইম এই ফ্ল্যাগের যদি ব্রেকআউটটা করতে পারে তাহলে একটা বুলিশ রান আমরা হয়তোবা আশা করছি, এক্সপেক্ট করছি, সেটা হয়তোবা দেখব। বাট তার আগ পর্যন্ত হয়তোবা আইদার এই হরাইজন্টাল সাপোর্ট জোন অথবা এখন ফ্ল্যাগের যে ডাউনওয়ার্ড মুভমেন্ট চলতেছে সেটার সাপোর্ট জোন অনুযায়ী চলতে পারে। তবে আমার আমার যে ধারণা সেটা হচ্ছে এই ডাবল বটম ফরমেশনের একটা সাপোর্ট জোন তৈরি করতে পারে, এবং এখান থেকেই শেয়ারের কনসলিডেশন হয়ে একটা মুভ ব্রেকআউট এবং মোটামুটি ভালো একটা মোমেন্টাম গেইন করতে পারে। লং রানে এটা ভালো করার চান্সটা আছে, বাট আমরা বলছি না যে এটা আসলেই করে ফেলবে। আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস করে নেবেন। সো সিটি ব্যাংকের আপনারা দেখলেন, এবং ইমিডিয়েট রেজিস্ট্যান্স গুলো যদি আমরা একটু দেখাই, সাপোর্ট তো আপনারা দেখলেন, রেজিস্ট্যান্সটা হচ্ছে যে এই চ্যানেলের বাইরে গেলে এই চ্যানেলটা একটা নিজেই একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এটা বাইরে যদি চলে যেতে পারে তাহলে এর ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে আমরা যদি কাউন্ট করি 22 টাকা 30 পয়সা, 24 টাকা, 24 টাকা 70 পয়সা, 25 টাকা, এবং সর্বোপরি 26 টাকা 80 পয়সা। অর্থাৎ এখানে ছোট ছোট অনেকগুলো রেজিস্ট্যান্স আছে। সো এই ছোট ছোট রেজিস্ট্যান্স গুলোতে একটা করে ব্রেকআউট হওয়া এবং সেটা সাপোর্ট হিসেবে কাজ করা এবং পরবর্তী রেজিস্ট্যান্স থেকে ধাবিত হওয়া, এইভাবে গ্র্যাজুয়ালি আপওয়ার্ড মুভমেন্ট তৈরি করে 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 শেয়ারটা যদি আলটিমেটলি 27 টাকার উপর ধরে রাখতে পারে তাহলে আপনার হয়তো মনে থাকবে, বা আপনারা মনে না থাকলে আমি আপনাদেরকে একটু বলে রাখতে পারি, সিটি ব্যাংক একসময় কিন্তু 50 টাকা টাচ করেছিল 2016-17 সালের দিকে কথা বলছি। সো ব্যাংকিং সেক্টরের সুবাতাস শুরু হলে আপনারা তখন ব্যাংকিং সেক্টরে খুব ভালো রকমের মানি ফ্লো যদি দেখতে পান তাহলে ব্যাংকের বড় একটা র্যালি হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই ক্ষেত্রে ভালো ফান্ডামেন্টাল ব্যাংকগুলো কিন্তু ভালো করবে, এইটাই স্বাভাবিক। সো আজকের মতো আমরা আমাদের রেগুলার যে অ্যানালাইসিস গুলো যেটা আমরা আমাদের ভিডিওর শুরুতে বলেছিলাম সেটার প্রথম পর্বটা শেষ করলাম। সবাই আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। 300+ যে স্ক্রিপ্টের কথা আমরা বলেছি সেক্টর ওয়াইজ অলমোস্ট সবগুলো স্ক্রিপ্টের অ্যানালাইসিস বা টেকনিক্যাল পজিশন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনারা এর দ্বারা খুব ভালোভাবে উপকৃত হতে পারবেন। আমাদের সঙ্গেই থাকুন, এবং আবারও বলে রাখছি আমরা কোনো বাই সেলের নির্দেশনা এখানে প্রদান করছি না। সো শেয়ার মার্কেটে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন এটা অবশ্যই আপনাদের ওন ডিসক্রিপশনারিতে নিয়ে নেবেন, এবং এর জন্য আমরা কোনোভাবেই দায়ী থাকবো না। প্লাস আমরা আপনাদের সুবিধার্থে কিছু ট্রেনিং এবং কোর্সের ব্যবস্থা করেছি। যারা অলরেডি অনেকদিন ধরে মার্কেটে আছেন, কিছু কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন, তাদের জন্য, যারা একেবারে নিউ কামার তাদের জন্য আমরা বিভিন্ন ট্রেনিং এবং ওয়ার্কশপ বা কোর্সের আয়োজন করেছি বা ব্যবস্থা করেছি। সেগুলোর মাধ্যমে আপনারা সফলভাবে, আশা করা যায় ইনশাল্লাহ, আপনারা ভালো একটা গেইন বা প্রফিট করার ধারায় ফিরে আসতে পারবেন। সেটা এই জন্যই বলছি যে গত 15 বছরের অবজারভেশন, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এবং আমার নিজের যে অ্যানালাইসিস মেথড সেগুলো আপনাদেরকে শেখানোর মাধ্যমে আমি চেষ্টা করবো আপনারা যেন সফলভাবে একটা ইনভেস্টমেন্ট জার্নি শেষ করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
শেষ করছি আজকের অ্যানালাইসিস। আসসালামু আলাইকুম।